স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তো তোমাদের অনেকেরই হয়তো এসএসসি এ অর্থাৎ লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপ্লিকেশন এই পোর্শনটা রয়েছে। তো এখান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। তোমাদের তো সামনেই পরীক্ষা, তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখো। 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে ন্যায়মতে সন্নিকর্ষ কয় প্রকার ও কী কী, প্রতিটি সন্নিকর্ষ উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 2, হেত্যাভাস কাকে বলে, ইহা কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ প্রত্যেক প্রকার হেত্যাভাস আলোচনা করো। তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে এবং প্রত্যেক প্রকার হেত্যাভাস ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু তোমাদের 5 মার্কসের শর্ট নোটও দিতে পারে। তো আমি পেছনে কয়েকটা দিয়ে দিয়েছি পরের পেজগুলোতে, নাম্বার 5 মার্কসের যেখানে কোশ্চেনগুলো রয়েছে। তো সেখানে দেখবে তোমাদের কিছু কিছু টিকা আছে এসে, মানে আমি দিয়েছি, হয়তো সেগুলিই যে আসবে এমন কোনো কথা নেই, এর বাইরে থেকেও আসতে পারে। কাজেই বড় কোশ্চেনগুলো সবসময় আগে পড়ে রাখা ভালো। নাম্বার 3, এই কোশ্চেনটা এরকমভাবেও আসতে পারে, হেত্যাভাস কাকে বলে, দীপিকা অনুসরণে আলোচনা করো। অর্থাৎ লক্ষণ বলতে হবে, হেত্যাভাসের লক্ষণ দীপিকা অনুসরণে। আর এর সাথে তোমাদের আবার লজিকও করতে দিতে পারে, যেমন হেত্যাভাস কী কী হেত্যা মানে দোষ ঘটেছে সেগুলো দেখাও। যেমন এখানে বলা হয়েছে পক্ষ সাধু ও হেতু নির্ণয় করে কেন তা দুষ্ট তার উল্লেখ করো। আচ্ছা দেখো, নাম্বার 1-এ যেমন দিয়েছি বহ্নি শীতল যেহেতু তা উষ্ণ স্বভাব। নাম্বার 2 আছে শশ শৃঙ্গ কঠিন কারণ তা শৃঙ্গ। 3-তে আছে পরমাণু অবয়বযুক্ত যেহেতু তাতে পরমাণুত্ব আছে। নাম্বার 4, শব্দ অনিত্য কারণ তা অভিধেয় যেমন রক্তবর্ণ। তো এই যে 4টি দিয়েছি, এই 4টি যে দেবে এমন কথা নেই, তোমাদের এই ধরনের লজিকগুলো বুঝতে হবে এবং শিখতে হবে। আর নাম্বার 4-এ রয়েছে উপযুক্ত উদাহরণসহ কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী ও অন্যায় ব্যতিরেকী অনুমান আলোচনা করো। আচ্ছা, নাম্বার 6-এ এটা রয়েছে, এটা নাম্বার 5 হবে, কারণ একটা কোশ্চেন আমি দুবার রিপিট করেছি তাই কেটে দিয়েছি। যৌক্তিক বিশ্লেষণের ক্ষেত্রে যুক্তিবৈজ্ঞানিক দোষগুলি ব্যাখ্যা করো। নাম্বার 7, প্রাসঙ্গিকতা দোষ কাকে বলে, যে কোনো দুটি প্রকারের প্রাসঙ্গিকতাজনিত দোষ উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। এখানেও তোমাদের একটা কথা বলার আছে, হয়তো দুটি প্রকারের তোমাদের দিতে পারে, কিংবা এই কোশ্চেনটা তোমাদের হয়তো এরকমও দিতে পারে যে প্রাসঙ্গিকতার দোষগুলো আলোচনা করো। কাজেই তোমরা সবকটা দোষই পড়ে রাখবে। আর এছাড়া এখান থেকে তোমাদের শর্ট নোট দিতে পারে। এবার কোনটা যে দেবে, তোমরা হয়তো দুটি পড়ে রাখলে, কিন্তু 5 নম্বরের কোশ্চেন হিসেবে তোমাদের হয়তো এমন একটা দিয়ে দিল যেটা তোমরা পড়লেই না। কাজেই এটা তোমরা সবগুলো দোষই পড়ে রাখবে। তেমনই অস্পষ্টতা দোষ থেকে যে আমি কোশ্চেনটা দিয়েছি সেটাও তাই করবে, দুটো দেওয়া হয়েছে কিন্তু তোমরা সবকটাই পড়ে রাখবে। যেমন রয়েছে অস্পষ্টতার দোষ কাকে বলে, যে কোনো দুই প্রকারের অস্পষ্টতার দোষ উদাহরণসহ আলোচনা করো। এবার দেখো নাম্বার 8 হবে এটা, উপযুক্ত উদাহরণ দিয়ে অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য দাও, আইনি পদ্ধতিতে মুখ্যত কোন যুক্তি পদ্ধতি প্রয়োগ করা হয় ব্যাখ্যা করো। নাম্বার 9 হবে, 9-এর দুটো কোশ্চেন পার্ট রয়েছে। নাম্বার 1-এ রয়েছে দূরবর্তী কারণ ও নিকটবর্তী কারণ বলতে কী বোঝো, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। কার্যকারণ শৃঙ্খলে কোন কারণের ওপর নৈতিক দায়বদ্ধতা বর্তায় সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 2, সেকেন্ড পার্টটা বলছি, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ভুল কাজের মধ্যে উদাহরণ সহ পার্থক্য দেখাও। এবার আসছি নাম্বার 10-এ, এখানে 11 করা আছে, এটা হবে নাম্বার 10। টিকা লেখো, টিকাও আসতে পারে, দুটো টিকা তোমাদের করতে হতে পারে। এক হচ্ছে যৌক্তিক বিশ্লেষণে কারণের ভূমিকা, সেকেন্ড হচ্ছে দুর্বল আরোহমূলক ভ্রান্তি, এবং থার্ড হচ্ছে পক্ষতার যৌক্তিক ব্যবহার। এই হলো তোমাদের 15 মার্কসের কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়ো। এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে পড়লে তোমাদের অনেক 5 মার্কসের কোশ্চেন, মানে যেগুলো নাকি দিয়েছি আমি, সেগুলো তোমাদের অনেকটাই রেডি হয়ে যাবে। এবার দেখো 5 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে নাম্বার 1-এ রয়েছে পক্ষতার সংজ্ঞা দাও। 2, উদাহরণসহ পক্ষ সাধ্য ও হেতুর প্রত্যয়গুলি ব্যাখ্যা করো। 3, উদাহরণসহ স্বপক্ষ ও বিপক্ষের মধ্যে পার্থক্য করো।
4 উদাহরণসহ বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য দেখাও। আচ্ছা, নাম্বার 5-এ রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল্যায়ন কিভাবে হতে পারে। 6 উদাহরণসহ ভালো ও মন্দ উপমার মধ্যে পার্থক্য দেখাও। 7 উপমা যুক্তি কাকে বলে। 8 স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য কী। 9 কেবল ব্যতিরেকী লিঙ্গ কাকে বলে। একটি পঞ্চাবয়ব বিশিষ্ট কেবল ব্যতিরেকী অনুমান গঠন করো। 10 আবেগমূলক যুক্তি ও করুণামূলক যুক্তি উদাহরণসহ আলোচনা করো। 11 যৌক্তিক বিশ্লেষণের মূল উদ্দেশ্য কী। 12 অজ্ঞতাহেতুক যুক্তি উদাহরণসহ আলোচনা করো। নাম্বার 13 দ্ব্যর্থকতা দোষ কাকে বলে। এগুলি কিন্তু তোমাদের সেই প্রাসঙ্গিকতা অস্পষ্টতা দোষ আমি যে আগেই বললাম সবগুলো পড়বে, ওখান থেকে এই কোশ্চেনগুলো করা হয়েছে, কাজেই ওটা পড়লে সব এগুলো রেডি হয়ে যাবে। এবার দেখো 14 থেকে আমি যে কোশ্চেনগুলি করেছি সেগুলি হচ্ছে আইনের থেকে দেওয়া হয়েছে। এবার তোমরা এই কোশ্চেনের অ্যান্সার পাবে কিনা আমি জানি না, এগুলো কিন্তু মানে পাওয়াটা ভীষণই টাফ ব্যাপার। এগুলো বই এখনও তোমাদের বেরোয়নি, কাজেই যে কটা কোশ্চেন হয়তো দেখাচ্ছে অনেকগুলো দিয়েছে আমি 5 মার্কসের, কিন্তু তোমরা অন্যান্য এই 14-এর আগ পর্যন্ত কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে। আশা করি এখান থেকে তোমরা 5টা কোশ্চেনই কমন পাবে, মানে তোমরা দিতে পারবে অ্যান্সার। তো দেখো এবার যারা পারবে তারা পরের থেকে পড়বে। যেমন 14-এ রয়েছে আইনি যুক্তিতে সম্ভাব্যতার প্রয়োগ কপিকে অনুসরণ করে ব্যাখ্যা করো, বা প্রয়োগ বলতে এখানে ভূমিকাকেও বোঝানো হয়েছে। 15-এ আছে আইনি যুক্তিতে সাদৃশ্যমূলক যুক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। 16 আইনের ক্ষেত্রে যুক্তি বৈজ্ঞানিক দোষ কাকে বলে। 17 আইনে অনুসন্ধানের পদ্ধতি বলতে কী বোঝো। 18 মানহানি মামলার উদাহরণসহ আইনের যথার্থ নিয়ম নির্দিষ্ট করার উপায় ব্যাখ্যা করো। 19-এ রয়েছে আইনি যুক্তিতে কার্যকারণতার ভূমিকা কতক্ষণ। এইটুকু কোশ্চেন তোমাদের রয়েছে আইন থেকে। এবার 20-তে যেগুলো দিয়েছি আমি, এগুলো কিন্তু তোমাদের হেত্যাভাস দিয়ে যে বড় কোশ্চেনটা রয়েছে সেটা পড়লেই তোমরা এগুলো পারবে। তো এগুলো আমি তোমাদের একটু বোঝানোর জন্য দিয়েছি, যেমন এই ধরনেরও আসতে পারে। নাম্বার 20-তে টিকা অথবা সংজ্ঞা দাও, যেমন 1-এ রয়েছে সৎ প্রতিপক্ষ হেত্যাভাস, এরকমভাবে দিতে পারে। নাম্বার 2-এ রয়েছে স্বব্যভিচার বা অনৈকান্তিক হেত্যাভাস ইত্যাদি। তো এইভাবে আরও দিতে পারে নানান রকম, আমি দুটো তোমাদের তুলে ধরেছি। তো এই হলো তোমাদের সাজেশন। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিও কিছু বুঝতে অসুবিধা হলে। আর এইভাবে তোমরা পড়ো, তোমাদের কোনো অসুবিধা হবে না।